নমস্কার, থ্রিলিং থার্সডের আরেকটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমরা শুনবে একটা ভয়ের গল্প। মিশরের এক অভিশাপকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে আজকের গল্পটি। গল্প পাঠ ও সাউন্ড ডিজাইনে প্রীতম, অন্যান্য চরিত্রে রক্তিম, তৃষা ও অনুশ্রী, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু, শব্দ সংযোজন অমিত, গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুরু হচ্ছে থ্রিলিং থার্সডের আজকের নিবেদন লেখিকা অর্পিতা অরণ্যানী চ্যাটার্জির মিশরীয় আতঙ্ক। শরীরটা কিছুদিন ধরেই ভালো যাচ্ছে না আমার। বছর দশেক সাংবাদিকতা করতে করতে নানান ঝক্কি ঝামেলা পোহাতে গিয়ে এই ক্লান্তি অবসন্নতা কিনা জানি না। তার উপর এই কিছুদিন ধরে রাতে একদম ঘুম হচ্ছে না। হচ্ছে না বলা ভুল, আসলে প্রতি ঘন্টায় ঘন্টায় কুকুরের চিৎকার শুরু হলে কোন শর্মার পক্ষে ঘুমানো সম্ভব বলুন তো? ফলে ঘুমিয়ে যে শরীরটাকে রিচার্জ করব তারও উপায় নেই। অন্তত এই উপদ্রব যতদিন না যাচ্ছে আর কি। এই অঞ্চলটা কলকাতার গড়িয়া থেকে 20 কিলোমিটার দূরের একটা পঞ্চায়েত এরিয়া। নামে গ্রাম হলেও আসলে এটা শহরতলি। প্রায় 20 বছর হলো এই তারাগঞ্জে বাড়ি করে এসেছি। একা মানুষ, বাবা মা গত হয়েছেন বছর 5 হলো। এখন থাকার মধ্যে এই আমি, কুন্তল মিত্র, আর একটা আমার আদরের পোষ্য পেল্লাই সাইজের মার্জার। বুধবার জন্মানোয় মা ওর নাম রেখেছিলেন বুধাই। বুধাই আমাদের বাড়ি জন্ম থেকেই আছে। এখন ওর বয়স তাও প্রায় 9 বছর হবে। ধপধপে সাদা লোমের মধ্যে কালো আর হলুদের কিছু ছোপ আছে, আর কপালের ঠিক মাঝখান দিয়ে একটা কালো তিলক টানা। এক কথায় যাকে বলে বেশ সুন্দরী, কিন্তু স্বভাবে এমন মারকাটারি কেন হলো তা বলতে পারবো না। একদিন দেখি একটা কুকুরকে তাড়া করেছে। আর আছেন আমার একজন বিশেষ মানুষ, আমার বাড়ির কেয়ারটেকার তথা আমার নিজের কেয়ারটেকার মইদুল চাচা। আর চাচাকে আমার ছোটবেলা থেকেই আমাদের পরিবারের সঙ্গেই দেখেছি। যখন বাবা আর আমি মিলে এই বাড়িখানা করে চলে আসি, তখন মইদুল চাচা খুব স্বাভাবিকভাবেই আমাদের সঙ্গেই আসেন। চাচার বয়স প্রায় 60 হতে চলল, কিন্তু এখনো যা খাটতে পারে আমি এই 40-এর দোরগোড়ায় এসেই তা পারি না। মইদুল চাচা ছাড়া আমার আর বুধাইয়ের পক্ষে একটা দিনও সার্ভাইভ করাই কঠিন ব্যাপার। যাই হোক, যে কথা বলছিলাম, নামে গ্রাম হলেও এই তারাগঞ্জে প্রায় 10-12 বছর কোনো শিয়ালের নামগন্ধ ছিল না। তারও আগে ওই বাঁশঝোপ থেকে প্রতি রাতে তারা ডাকতো বটে। তখন তো রাস্তা দিয়ে মাঝে মধ্যে দানবের মতো গো সাপ চলাফেরা করতেও দেখা যেত। দাঁড়া সাপ তো প্রায় যখন তখন আমাদের বেডরুমে এসে হাই হ্যালো বলে যেত। কিন্তু সেসব তো অতীত। বছর 10-12 যেভাবে শহরের লোকজন পটাপট জমি কিনছে আর বাড়ি করছে, আর যে হারে কমপ্লেক্স হচ্ছে, এখন আর তেমন জঙ্গলও নেই, আর শেয়াল গোসাপ ইত্যাদি কিছুই নেই। ছিল না। কিন্তু অদ্ভুতভাবে কিছুদিন ধরে এত কুকুর ডাকছে কেন, তাও প্রায় প্রতি ঘন্টায়। পাশের বাড়ির বিমলা বৌদি সেদিন বলছিলেন কাজল পাগলি নাকি নিজের চোখে রাতের বেলা শেয়াল ঘুরে বেড়াতে দেখেছে। আজকাল নাকি রাতে শেয়াল ডাকে, আর সেই কারণেই কুকুর এত চেঁচায়। আমি অবশ্য শেয়ালের ডাক একবারও শুনিনি। এমনিতেও পাগলের কথার কোনো মূল্য নেই। তবে এটাও ঠিক যে এইভাবে কুকুর কখনো ডাকতো না। শেয়াল হোক বা শুধুই কুকুর, মোট কথা তাদের চিৎকারের হাত থেকে বাঁচতে আজ সমস্ত জানালা ঠেসে বন্ধ করেই ঘুমাবো সিদ্ধান্ত নিয়েছে। আসলে রাতে এসি চালিয়ে শুলে ঘুমের মধ্যে একসময় কেমন দম বন্ধ লাগে, আর এসি না চালালে জানালা খোলা ছাড়া আর কোনো উপায় নেই। যা গরম!
আজকাল নামেই শরৎকাল, কাজে সেটা গরমকাল ছাড়া কিছুই নয়। সুতরাং অফিস থেকে ফিরে রাতের খাওয়া সেরে সমস্ত জানালা ভালো করে বন্ধ করে এসিটা চালিয়ে শুয়ে পড়লাম। কুকুরের চিৎকার মোটামুটি 2টো থেকেই শুরু হয়। অন্যান্য দিন ল্যাপটপে কাজ করতে করতে 2টো প্রায় বেজেই যায় শুতে শুতে, কিন্তু আজ 12টার মধ্যেই শুয়ে পড়লাম। শরীরটা আর দিচ্ছে না। কেন যে এত দুর্বল হয়ে পড়ছি। আর একটা কথা, আজকাল কাঁধের নিচ থেকে হাতের শিরায় একটা যন্ত্রণা মতো হচ্ছে। বন্ধু তথা অফিস কলিগ বিকাশ বলছিল হার্টের ডাক্তারের সঙ্গে একবার কথা বলে নিতে। ওকে তো একটা কথা বলেইনি, তাহলে হয়তো মাথার ডাক্তার দেখাতে বলতো। আমার যে শুধু কুকুরের ডাকের জন্যই ঘুম হয় না এমনটা নয়, আজকাল রাতের দিকে কেমন একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে আমার। খালি মনে হচ্ছে কে বা কারা যেন আমার দিকে নজর রাখছে। আমার প্রত্যেকটা কাজ, আমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া, সবকিছু, সমস্ত কিছু কেউ লক্ষ্য করছে যেন। এমনকি রাতে ঘুম ভেঙে গেলেও আমি কিছুতেই পাশ ফিরি না। কেমন যেন মনে হয় আমার বিছানায় আমি একা নেই। বোধহয় সঙ্গে থাকলে হয়তো এটা মনে হতো না, কিন্তু আজকাল ও রাতে চড়তে বের হচ্ছে। অবশ্য মাঝে মাঝে এরকমও করেই থাকে, মাঝরাতে জানালা দিয়ে বেরিয়ে যায়, কিন্তু ইদানিং বোধহয় রাতে ফিরছেই না। সন্ধ্যায় বেরিয়ে যায়, ফেরে সেই সকাল 7টা নাগাদ। আর তার কিছু পরেই আমি অফিস চলে যাই, ফলে ওর সঙ্গে আমার দেখা সাক্ষাৎ খুব একটা হচ্ছে না বললেই চলে। ও পাশে ঘুমালে হয়তো এই অস্বস্তিটা হতো না, কিন্তু এই কথা কাকে বলবো? বছর 40-এর একটা লোক আমি, আমার রাতে একা শুতে ভয় লাগছে শুনলে। লোকে কি বলবে? গত পরশু মাঝরাতে সম্ভবত তখন 3টে বাজে, কুকুরের ডাকে ঘুমের চটকাটা ভেঙে গেল। বিরক্ত হয়ে ঘর থেকেই চেঁচালাম, এই তোরা চুপ করবি? আমার কথা শেষ হবার প্রায় সঙ্গে সঙ্গেই জানালার ওপারে চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম একটা কুকুর আমার ঘরের জানালায় 2 পা দিয়ে উঁচু হয়ে দাঁড়িয়ে, দাঁত খিচিয়ে জলজলে চোখে সোজা আমার দিকে তাকিয়ে একটা বিকৃত আওয়াজ করছে। আমার স্পষ্ট মনে হলো ওটা ভুলু, যাকে প্রতিদিন অফিস যাওয়ার পথে বিস্কিট খাওয়ায়। কিন্তু ভুলু তো মারাত্মক নিরীহ প্রকৃতির, এই রূপে তো তাকে কোনো কালে দেখিনি। যাই হোক, আজ এত ভাবলে হবে না, আজ ঘুমোতেই হবে। এইভাবে কাজের ক্ষতি হচ্ছে, শরীরটাও আর দিচ্ছে না। নানান কথা ভাবতে ভাবতে এপাশ ওপাশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। ঘুম ভাঙল ঠিক কানের পাশে একটা শব্দে। ওহ, এই বুধাইটা না, নিশ্চয়ই আবার একটা ইঁদুর ধরে এনেছে কোথা থেকে। এই ওর স্বভাব, মাঝে মাঝে ওর শিকারী সত্তা জেগে ওঠে আর তখন প্রথম রাতে বেরিয়ে যায়, তারপর মাঝরাতে একটা ইঁদুর মুখে ঝুলিয়ে গলা দিয়ে একটা অদ্ভুত শব্দ করতে করতে ঘরে আসে আর আমায় ডাকতে থাকে। যতক্ষণ না আমি দেখব ততক্ষণ ও ডাকা থামবে না। কোনো মতে ঘুম জড়ানো গলায় বললাম, বাহ বুধাই, খুব ভালো কাজ, খুব ভালো। বলে অভ্যাস মতো বিছানা থেকে হাতটা বাড়িয়ে ওর গায়ে বুলিয়ে দিলাম, আর তারপর আবার তলিয়ে গেলাম ঘুমের দেশে। অবশেষে ঘুম ভাঙল তখন বোধহয় 8টার বেশি বাজে। মইদুল চাচা দরজা ধাক্কা না দিলে বোধহয় আরো কয়েক ঘন্টা দিব্যি ঘুমাতে পারতাম। আর মোড়া ভেঙে দরজা খুলে দিতে দিতে অনুভব করলাম বুকের বাঁ দিকটায় ব্যথাটা যেন বেড়েছে। না, ডাক্তারটা দেখিয়ে নিতে হবেই আজ। রোজকার মতো মইদুল চাচা 2 কাপ চা আর একটা বাটিতে করে দুধ নিয়ে ঘরে ঢুকলো। সকালের চাটা মইদুল চাচা আর আমি একসঙ্গেই খাই, আর বাটির দুধটা অবশ্যই বুধাইয়ের জন্য। মইদুল চাচা ঘরে এসে জানলা খুলতেই লাফ মেরে ঘরে ঢুকলো বুধাই।
আর তখনই বিদ্যুৎ চমকের মতো গত রাতের কথা মনে পড়ে গেল। গতকাল মাঝরাতে তো বোধহয় আমার কাছে এসেছিল, সম্ভবত ইঁদুর নিয়ে। তাহলে ও জানালার ওপার দিয়ে ভিতরে এলো কিভাবে এখন? ওর তো ঘরের মধ্যেই থাকার কথা। আর তার সঙ্গে সঙ্গেই মনে পড়ল, গতকাল আমি এসি চালানোর কারণে দরজা জানালা সব বন্ধ করে ঘুমিয়েছিলাম। আর সেই সময় বোধহয় ঘরে তো নয়, গোটা বাড়িতে ছিল না। আর দরজা জানালা বন্ধ থাকার কারণে বাইরে থেকে ওর পক্ষে ঘরে ঢোকা সম্ভব নয়। কথাটা উপলব্ধি করতেই একটা ঠান্ডা স্রোত আমার শির দ্বারা কাঁপিয়ে নেমে গেল। তাহলে গত রাতে বিছানার ঠিক পাশ থেকে ওই অদ্ভুত আওয়াজটা কে করছিল? কার গায়েই বা আমি হাত বুলিয়েছিলাম? অজানা আতঙ্কের একটা অস্ফুট শব্দ করে বিছানার মাথার দিকটায় তাকালাম আমি। আমার আতঙ্কটা মইদুল চাচার নজর এড়াল না। উদ্বিগ্ন গলায় জানতে চাইল, কি হলো রে বাপ, এই চমকাও কেন? কিছুটা তোতলাতে তোতলাতেই চাচাকে গত রাতের এবং বিগত কয়েক রাতের ঘটনাগুলো সব বলে ফেললাম। সত্যি বলতে প্রথম কাউকে সবটা বলতে পেরে বেশ হালকাও লাগলো আমার। মইদুল চাচা সবটা শুনে ভ্রু কুঁচকে খানিকক্ষণ বসে রইল। তারপর জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, ইঁদুর কি? তারপরেই ঘরের কোণা থেকে বেতের লাঠিটা নিয়ে খাটের তলায় ঠক ঠক আওয়াজ করে উঁকি ঝুঁকি মেরে, এমনকি খাট সরিয়েও যখন কোনো পেল্লাই সাইজের ঢেড়ে ইঁদুরকে আবিষ্কার করতে পারল না, তখন খুব গম্ভীরভাবে জানালার দিকে তাকিয়ে বসে রইল। আমি জানি মইদুল চাচা খুব গভীরভাবে ভাবছে এখন তার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। চাচা নিজেই সময় মতো কথা বলবে, তাই বাধ্য ছেলের মতো অপেক্ষা করতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর চাচা বলল, এই তোমার আর এই ঘরে থাকা চলবে না বাপ। এ ঘরে জিনপুরি নজর লেগেছে। আজকেই পাশের ঘরে তোমার সব রকম ব্যবস্থা আমি গুছিয়ে দেবো। খানিকক্ষণ বড় বড় চোখ করে মইদুল চাচার দিকে তাকিয়ে সশব্দে হেসে উঠলাম। কি যে বলো না চাচা তুমি, জিন পড়ি। বলেই জিভ কেটে বললাম, এই না চাচা, ওসব কিছু নয়। কোনো ইঁদুর টিঁদুর হবে, কিংবা আমার ঘুমের ঘোরে ভুলও তো হতে পারে। তবে পড়ি হলে কিন্তু মন্দ হয় না, কি বলো? বলে আবারও হেসে উঠতেই মইদুল চাচা গজগজ করতে করতে উঠে ঘর থেকে বেরিয়ে গেল। তার গজগজানি কানে এলো। এই জিনপুরি নিয়ে তামাশা আজকাল একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এসব মোটে ভালো কথা নয়। বাইরের ঝলমলে রোদ জানালা দিয়ে ঘরে ঢুকে ঘরের প্রত্যেকটা কোণ ভাসিয়ে দিচ্ছে। মনের ভয়টাকে এই মুহূর্তে নিছকই ফালতু চিন্তা ভাবনা বলে মনে হচ্ছে। শরীরের অস্বাভাবিক ক্লান্তিটাই আমার মস্তিষ্কের উপর বাজে রকম প্রভাব ফেলেছে নিশ্চয়ই। ডাক্তার দেখিয়ে কয়েকটা ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। দেরি না করে ডক্টর সামন্তকে ফোন করে সন্ধেবেলার অ্যাপয়েন্টমেন্টটা নিয়েই ফেললাম। আজ আর মনে হয় অফিস যেতে পারবো না। সারা শরীরে অসম্ভব ক্লান্তি, ঘর ছেড়ে নড়তে ইচ্ছে করছে না একদম। আরাম কেদারাটায় একটা বই নিয়ে বসলাম। মনে হচ্ছে নিঃসঙ্গতার উপকূলে ক্রমশ হারিয়ে যাচ্ছি। চোখটা জড়িয়ে আসছে ক্রমশ। বইয়ের পাতাগুলোও যেন ঝাপসা হয়ে আসছে। আরও অনেক ঘুম জমে আছে চোখে। আধখোলা চোখে দেখলাম বোধহয় শরীরটা কেমন একটা টান টান করে শরীরের লোম ফুলিয়ে আমার দিকে অদ্ভুতভাবে চেয়ে আছে। কিন্তু কেন? সে থাকুক গে, আমি এখন একটু ঘুমাই। একটা অদ্ভুত ক্লান্তি শরীর জুড়ে নেমে আসছে। এখন অনেকটা ঘুমের দরকার। ঘুম ভাঙল চাচার ডাকে। ও বাপ, আর কত ঘুমাবে? চান খাওয়া করতে হবে তো, অফিসেও তো গেলে নে। চোখ মেলে দেখি অনেকটাই বেলা হয়ে গেছে। ধর্মর করে উঠে বসতেই কেমন একটা গন্ধ নাকে এলো।
গন্ধটা পূর্ব পরিচিত নয়, সুগন্ধ তো বলাই যায় না। অনেকটা বহু পুরনো দীর্ঘদিনের বদ্ধ ঘরে যেরকম গন্ধ থাকে, তার সাথে কিছুটা ঝাঁঝালো কোনো রাসায়নিকের একটা মিশ্রিত গন্ধ যেন। গন্ধের উৎস খুঁজতে খুঁজতে এদিক ওদিক তাকাতে জানলায় চোখ গেল। যে দৃশ্য দেখলাম তাতে এক কথায় মারাত্মক চমকে উঠলাম আমি। দেখলাম ভুলু ধারালো দাঁত বের করে আমার ঘরের জানালার শিক কামড়ে ভেঙে ফেলবার চেষ্টা করছে। একটা অদ্ভুত আক্রোশে তার চোখ দুটো জ্বলছে, ঠিকরে পড়ছে ঘৃণা। কয়েক সেকেন্ড সময় নিয়ে অত্যন্ত বিরক্ত হয়ে জানালার দিকে তেড়ে যেতেই একটা জিনিস লক্ষ্য করে আমার পা আটকে গেল। আমার ঘরের আলমারির পাল্লাটা কিছুটা খোলা এবং সেই পাল্লায় ঝোলানো চাবির রিংটা দুলছে, যেন এখনই কেউ পাল্লাটায় হাত দিয়েছিল, যে কারণে সেটা এখনো দুলছে। অথচ এরকম ভুল আমার হয় না। বোধহয় ঢুকে গিয়ে আটকে না যায় সেই কারণে সব সময় আলমারি ইত্যাদির পাল্লা বন্ধই আমি রাখি। তাহলে কি কোনোভাবে পাল্লা খোলা পেয়ে বোধহয় বা অন্য কোনো বেড়াল বা কোনো ধেড়ে ইঁদুর ঢুকে গিয়ে থাকবে, আর সেজন্যই হয়তো ভুলু এমন অদ্ভুত আচরণ করছে। আমি আলমারির দিকে এগোতে যেতেই জানালার ওপার থেকে ভুলু চাপা গলায় শব্দ করে উঠল। পাত্তা না দিয়ে এগোতেই কুঁই কুঁই করতে আরম্ভ করলো ভুলু। যাই হোক না কেন, আমি যে আলমারির দিকে যাই এতে ভুলুর আদৌ সম্মতি নেই। আমিও ভাবলাম, বলা তো যায় না, আজকাল শেয়াল নাকি বেরিয়েছে, হয়তো সাপখোপও থাকতে পারে, কিছুই কি বলা যায়। তাছাড়া একটু আগের পাওয়া ওই উৎকট গন্ধটা। সব দিক ভেবে বেতের লাঠিটা নিয়ে বাগিয়ে ধরেই সতর্কভাবে আলমারির দিকে এগোতে লাগলাম। ভুলুটা সমানে কুই কুই করেই যাচ্ছে। আলমারির হাতলটা ধরে এক মুহূর্ত সময় নিলাম, তারপর এক ঝটকায় টান মেরে খুলে ফেললাম পাল্লাটা। না, ইঁদুর, বাঁদর, ছুঁচো, সাপ কিছুই ঝাঁপিয়ে পড়ল না আমার ওপর। তাও জামা কাপড়গুলোর ওপর অকারণেই গোটা কয়েক ঘা মেরে দিলাম। আর সেটা করতে গিয়েই সাদা ফতুয়ার পকেটে ঠক করে একটা আওয়াজ হলো। কি আবার ভেঙে ফেললাম দেখতে ফতুয়ার পকেটে হাত দিতেই ঠান্ডা একটা ধাতব স্পর্শ পেলাম। হাতের মুঠোর মধ্যে যেটা পেলাম সেটার কথা কি করে যেন ভুলেই গিয়েছিলাম। বার করে আনলাম সেটা। 5-6 ইঞ্চির একটা ছোট্ট ধাতব পাত, সম্ভবত রূপোর, কালের স্রোতে কালো হয়ে গিয়েছে। অবশ্য সেটা আমার ধারণা মাত্র। পাতের মধ্যে কিছু কারুকার্য করা আছে। চশমা না লাগিয়ে দেখা একটু মুশকিল আমার পক্ষে। এটা আমায় দিয়েছেন বর্মন স্যার, ইতিহাসের অধ্যাপক। ওর সঙ্গে আমার প্রথম আলাপ হয় ফ্লাইটে। আমরা দুজনেই জাপান যাচ্ছিলাম। আমি যাচ্ছিলাম পেশাগত কারণে, আর উনি যাচ্ছিলেন নেশাগত কারণে। ব্যাপারটা বুঝিয়ে বলি। বর্মন স্যারের এই প্রত্নতত্ত্বের উপর মারাত্মক আকর্ষণ। পরবর্তী সময় বার কয়েক ওর বাড়িতে গিয়ে দেখেছি লাইব্রেরির প্রায় পুরোটাই প্রাচীন ভাস্কর্য, শিলালিপি, পাণ্ডুলিপি ইত্যাদির উপর লেখা হাজার হাজার বইতে পূর্ণ। তো যাই হোক, সেইবার তিনি যাচ্ছিলেন এক জাপানি বন্ধুর ডাকে। তার বন্ধু তাকে বিশেষ অনুরোধ করেছেন যাওয়ার জন্য, কিছু দুর্লভ সংগ্রহ দেখানোর উদ্দেশ্যে। তো যাই হোক, বর্মন স্যারের সঙ্গে সেই ফ্লাইটের আলাপ ক্রমশ একটা সুন্দর সম্পর্কের রূপ নিল। স্যার আমায় স্নেহ করতেন, আর তাঁর অসম্ভব পাণ্ডিত্য আমায় শ্রদ্ধান্বিত করে দিত। মাঝে মাঝেই ফাঁক পেলে তার বাড়ি গিয়ে আড্ডা দিতাম। দারুণ একটা সময় কাটত। মাসখানেক আগে কিছুদিন ধরে ফোনে যোগাযোগ করার ব্যর্থ চেষ্টার পর একদিন অফিস ফেরত গাড়ি ঘুরিয়ে সোজা স্যারের বাড়ি চলে যাই। সেখানে গিয়ে সিকিউরিটির কাছ থেকে জানতে পারি স্যার অসুস্থ এবং নার্সিং হোমে ভর্তি। তিনি তার অসুস্থতার কথা একবার আমায় জানালেন না ভেবে একটু অভিমান হলো, কিন্তু ওর শারীরিক অবস্থার আশঙ্কাটাই আমায় অস্থির করে তুলল। সেদিন আর ভিজিটিং আওয়ার্স না থাকায় পরদিন সন্ধ্যায় চলে গেলাম স্যারের সঙ্গে দেখা করতে।
হাসি খুশি সুন্দর স্বাস্থ্যের মানুষটাকে যে এই অবস্থায় দেখব তা আমি কল্পনাও করিনি। অতি দ্রুত রোগা শীর্ণকায় হয়ে গিয়েছেন। কঙ্কাল সার বললেও বাড়িয়ে বলা হবে না। চোখ কোটরাগত, ঠোঁটে যেন কালছিটে পড়ে গেছে। নাকে অক্সিজেন মাস্ক লাগিয়ে শুয়েছিলেন স্যার। আমার উপস্থিতি টের পেয়েই চোখ মেলেছিলেন বোধহয়। আমায় দেখেই তাড়াতাড়ি উঠে বসতে গেলেন, কিন্তু দুর্বল শরীর তার অক্ষমতার প্রমাণ দিল। কিন্তু একটা কথা আমার কেন জানি না মনে হচ্ছিল যে স্যার আমায় চলে যেতে বলছেন। আমি তার পায়ে হাত দিয়ে বললাম, স্যার আপনি শান্ত হন। কি হয়েছে আপনার স্যার? কথাটা বলার পরেই তিনি হঠাৎই চুপ করে গেলেন। তারপর খানিকক্ষণ চুপ করে চোখ বুজে থেকে হঠাৎই উঠে বসলেন। দেখে অবাক হলাম, এইবার উঠে বসতে ওনার একটু অসুবিধা হলো না। দিব্যি উঠে বসলেন। এবার বালিশের তলায় হাত ঢুকিয়ে কিছু একটা বের করে এনে আমায় ইশারায় কাছে ডাকলেন। আমি আর একটু কাছে যেতেই খপ করে আমার হাতটা চেপে ধরলেন। সত্যি বলতে কি, লোহার সাঁড়াশির মতো সেই হাত ধরাটা মনে করে এই ভর দুপুরেও একটা অস্বস্তিকে অস্বীকার করতে পারলাম না। আমার হাতটা চেপে ধরে এই ধাতব পাতটা আমার হাতের মুঠোয় ধরিয়ে দিলেন তিনি। দিয়েই তিনি শুয়ে পড়লেন, আর সঙ্গে সঙ্গে ঘুমিয়েও পড়লেন। আমি কিংকর্তব্য বিমূঢ়ের মতো খানিকক্ষণ সেখানে দাঁড়িয়ে ধীরে ধীরে কেবিন থেকে বেরিয়ে এলাম। সেই থেকে এই পাতটা আমার পকেটেই রয়েছে। ভালো করে দেখার অবকাশ হয়নি, কারণ সেদিনে আমি চলে আসার ঘণ্টাখানেকের মধ্যেই স্যার মারা যান। তার চলে যাওয়াটা আমাকে আরেকবার অভিভাবক বিয়োগের মতোই শোক দিয়ে গিয়েছে। একটা দীর্ঘশ্বাস ফেলে স্যারের দেওয়া উপহারটাকে পড়ার টেবিলের ওপর সাজিয়ে রাখলাম। এদিকে জানালায় তাকিয়ে দেখি ভুলুও চলে গেছে। কুকুরটার কি মাথায় গোলমাল দেখা দিল নাকি? না, রাস্তাঘাটে সাবধানে চলতে হবে। পাগলা কুকুরের কামড় খেলে আর দেখতে হবে না। চাচা, ভাত বাড়ো, আমি গাটা একটু ধুইয়ে আসছি। মুখ বাড়িয়ে কথা কটা বলেই বাথরুমে ঢুকলাম। স্যারের শেষ স্মৃতিচিহ্ন মনটা আরো বিষণ্ণ করে দিল যেন। কেনই বা তিনি ওটা আমায় দিলেন? আর কি ওটা? শাওয়ারের তলায় দাঁড়িয়ে এইসবই ভাবছিলাম, হঠাৎই বাথরুমের দরজায় টোকা পড়ল। মইদুল চাচা ডাকতে এলো নাকি? চেঁচিয়ে বললাম, আর 5 মিনিট। কোনো উত্তর না দিয়ে আবার দুটো টোকা পড়তে কেমন একটা সন্দেহ জাগল। বাথরুমের দরজাটা একটু ফাঁক করে চোখ লাগিয়ে বললাম, বললাম তো আসছি। কিন্তু না কেউ সাড়া দিল, না কাউকে দেখতে পেলাম। তাড়াতাড়ি টাওয়েল জড়িয়ে বাইরে এলাম। চেঁচিয়ে বললাম, চাচা, ও চাচা, তুমি ঘরে এসেছিলে? কোনো উত্তর না পেয়ে বাইরে বেরিয়ে এসে দেখলাম মইদুল চাচা সামনের বাড়ির বিশু কাকার সঙ্গে দেশের বাড়ির গল্পে ব্যস্ত। আমায় দেখে বলল, হয়েছে তোমার? চলো, খাবে চলো। বিশু কাকার সামনে আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না। খেতে বসে বললাম, চাচা, তুমি কি দুপুরে আমি যখন স্নানে ছিলাম তখন আমার ঘরে গিয়ে বাথরুমের দরজায় নক করেছিলে? আমি না, কি হয়েছে বলো তো বাপ? চাচা আবার না জিন পরীর গল্প শুরু করে, তাই ব্যাপারটা চেপে গিয়ে বললাম, আরে কিছু না, কিছু না, একবার মনে হলো একটা আওয়াজ পেলাম, তাই আর কি। চাচা সন্দেহজনক মুখে আমার দিকে তাকিয়ে থেকে কি সব বিড়বিড় করতে করতে ভাত খেতে লাগলো। আজ আবার বোধহয় খেতে আসেনি। অনেকবার চেঁচিয়ে ডাকার পরেও পাত্তা পেলাম না তার। বিছানায় যাওয়ার ঠিক আগেই চোখ গেল পড়ার টেবিলে, স্যারের দেওয়া উপহারটায়। চশমাটা লাগিয়ে নেড়ে চেড়ে দেখতে লাগলাম। না, কোনো সন্দেহই নেই যে এটা একটা অ্যান্টিক পিস। ভালো করে দেখতে লাগলাম সেটা। একটা দিকে অনেকটাই চটা উঠে গেলেও খানিকক্ষণের মধ্যেই বুঝতে পারলাম যে দুর্লভ কোনো বস্তু আমার হাতে এসে পড়েছে। প্রথমত, বস্তুটা আমার দেশের নয়, এটা মিশরের।
এই ধাতব পাতের ভাস্কর্য যে চিত্র তুলে ধরেছে তা মিশরেরই। বেশ কতগুলো মানুষ আকৃতির দেহের ওপর শেয়ালের মাথা বসানো, সম্ভবত কোনো উপাসনা চলছে। সবাই গোল হয়ে ঘিরে রয়েছে তাদের উপাস্য দেবতাকে। আনুবিস। ফিস ফিস করে বললাম আমি। আনুবিস প্রাচীন মিশরের শেয়াল মুখ দেবতা। মৃত্যুর দেবতা আনুবিসের শরীর মানুষের মতো, অথচ মাথা শেয়ালের মতো, যা এক গা ছমছমে অন্ধকার রহস্যময়তা সৃষ্টি করে। উপকথা মতে প্রাচীন মিশরে দেবতা আনুবিসই প্রথম মমি তৈরি করেছিলেন, যা এক অভিনব পরকালবাদী ধর্মবিশ্বাসের জন্ম দেয় এবং পরবর্তী যুগে সেমিটিক ধর্মমতগুলিকে প্রভাবিত করে। প্রাচীন মিশরের মানুষ বিশ্বাস করত শেয়ালের ভিতরে বাস করে পবিত্র আত্মা। বেড়ালের মতোই প্রাচীন মিশরে শেয়ালও ছিল পূজনীয়। আনুবিসকে মনে করা হতো মৃত্যু, সমাধিসৌধ ও মমির দেবতা। শুধু তাই নয়, মৃতের দেশে মৃতকে প্রবেশাধিকার দেয় আনুবিস। এই কারণেই শেষ কৃত্যানুষ্ঠানে আনুবিসের উদ্দেশ্যে প্রার্থনা করা হয়। প্রাচীন মিশরে সমাধিসৌধে যেসব পুরোহিত ধর্মীয় কৃত্য পরিচালনা করত, তারা আনুবিসের স্মরণে শেয়ালের মুখোশ পরত। সম্ভবত ঠিক সেই রকমই কোনো একটা ধর্মীয় কৃত্য পরিচালনার সময়ের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই অপূর্ব ভাস্কর্যটিতে। অর্থাৎ এক কথায় মহামূল্যবান এক সম্পদ আমার হাতের মুঠোয়। অর্থমূল্য, ঐতিহাসিক মূল্য সব মিলিয়ে এ এক দুর্দান্ত সংগ্রহ। এটাকে ভারত সরকারের হাতে তুলে দেব, নাকি যে দেশের জিনিস সেই দেশের সঙ্গে যোগাযোগ করব? ঠিক কি করব সেটাই এখন প্রশ্ন। আর সবচেয়ে বড় প্রশ্ন, এই জিনিসটা স্যারের হাতে যে এসেছে এর উল্লেখ তো তিনি কোনোদিন করেননি, অথচ তার সমস্ত অ্যান্টিক কালেকশন, বিশেষ করে যেগুলো নিয়ে ওর গর্ব ছিল, সেগুলোর প্রত্যেকটা আমার একাধিকবার করে দেখা। এই বস্তুটির উল্লেখ তিনি একবারও করেননি, অথচ মৃত্যুর আগে সেটাই আমাকে দিয়ে গেলেন। কেমন যেন রহস্যজনক লাগছে সবটা। এমনকি স্যারের মৃত্যুটাও হঠাৎই ঘটল। অমন সুন্দর স্বাস্থ্যবান মানুষটি 1 মাসের মধ্যে অত রোগা কঙ্কালসার হয়ে গেলেন কি করে? তার উপর এই আমার সঙ্গে যোগাযোগ না রাখা, সবকিছুই কেমন একটা যেন অস্বাভাবিক ঠেকছে। স্যারের কথা ভাবতে ভাবতেই মনটা ভারী হয়ে এলো। অ্যান্টিকটা টেবিলে রাখবো নাকি আবার আলমারিতেই তুলে রাখবো সেটাই ভাবছি। এমন সময় ঘাড়ের বাঁ দিকে একটা হিম শীতল বাতাসের স্পর্শ অনুভব করে আমার ঘাড়, পিঠ, সমস্ত পেশি শক্ত হয়ে গেল। আমি হলপ করে বলতে পারি, একমাত্র বরফের দেশে তুষার ঝড়েই এত ঠান্ডা বাতাস থাকা সম্ভব। শরীর শক্ত করে অপেক্ষা করলাম, কিন্তু না, ওই একবারই, আর কোনো কিছু অনুভূত হলো না। তখন মনে হলো কোনো স্নায়ুবিক ব্যাপার হবে, নার্ভের সমস্যাও হয়তো শুরু হলো। কিন্তু তখনই একটা চাপা গর্জন শুনে জানালায় চোখ গেল। ভুলু ভয়ঙ্কর আক্রোশে জানালার গ্রিল কামড়ে ধরেছে। দুটো জ্বলন্ত চোখ থেকে ঝরে পড়ছে তীব্র ঘৃণা, ঝরে পড়ছে আদিম হিংস্রতা। সত্যি কথা বলতে, জানালার বাইরের নিশ্ছিদ্র অন্ধকার থেকে বেরিয়ে আসা ভুলুর এই উগ্র জান্তব চেহারা দেখে আমার সারা শরীরে আতঙ্কের শিহরণ বয়ে গেল। ভয়ে চিৎকার করে উঠলাম, কিসের এত আক্রোশ ওরা আমার উপর? টলতে টলতে কোনো মতে জানালার কাছে গিয়ে ভারী পর্দাগুলো টেনে দিলাম। অদ্ভুত ব্যাপার, প্রায় সঙ্গে সঙ্গেই জান্তব গর্জন পরিণত হলো নিরীহ কুঁই কুঁই ডাকে। আমার মাথা কাজ করছে না, হৃৎপিণ্ডটা এত জোরে লাফাচ্ছে যে ধক ধক আওয়াজটা নিজেই শুনতে পাচ্ছি। বুকটা হাত দিয়ে চেপে ধরে কোনো মতে কাঁপতে কাঁপতে বিছানায় বসে পড়লাম।
ভুলুর এই আচরণের কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজে পেলাম না। একমাত্র উত্তর এলো এটাই যে ও বদ্ধ উন্মাদ হয়ে গেছে। কুই কুই ডাকটা একসময় থেমে গেল। ক্রমশ চারিদিক নিশ্চুপ শান্ত হয়ে এলো। কেমন একটা যেন নেশাচ্ছন্ন অবস্থা ঘিরে ধরছে আমার মস্তিষ্ককে। মনে হচ্ছে জগতে যেখানে যা খুশি ঘটে যাক, তাতে আমার বিশেষ কিছুই করার নেই, আর এসেও যায় না। এই ঘরখানার মধ্যেই আমার জীবনটা আনন্দের সঙ্গে দিব্যি কেটে যাবে। ঘুমিয়ে পড়েছি নাকি চৈতন্য হারিয়েছিলাম খেয়াল নেই। চোখ মেললাম জানালার বাইরে থেকে আসা কিছু মানুষের কণ্ঠস্বরে। উৎসুক হয়ে জানালার পর্দা সরাতে গিয়ে মাথাটা ঘুরে প্রায় পড়েই যাচ্ছিলাম। মইদুল চাচা কোথা থেকে এসে ধরে ফেলল। ওসব দেখে তোমার কাজ নেই বাপ। একটু একটু স্থির হয়ে বসো তো। এই পাড়ার রঞ্জন ডাক্তারকে খবর দিচ্ছি, তোমার শরীর খানা এসে দেখে যাক। চোখে কালি পড়েছে, হালকা হয়ে গেছো, গালের হাড় দেখা যাচ্ছে। যদিও আমি জানি এ কোনো ডাক্তারের কাজ নয়, কোনো পীর বাবাকে না ডাকলে তুমি ছাড়বে না। ঠিক আছে ঠিক আছে, সে ব্যবস্থাও আমি করে ফেলবো, আজই করে ফেলবো। এক টানা এতগুলো কথা বলে মইদুল চাচা উদ্বিগ্ন দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। উত্তর দিতে গিয়ে বুঝলাম কথা বলতেও যেন প্রবল শক্তির দরকার পড়ছে, অথচ শরীরে কোনো ব্যথা বেদনা কিছুই অনুভব করছি না। চাচাকে বললাম, এসব পীর বাবা টাবা যদি আসে তো আমি বাড়ি ছাড়বো বলে রাখলাম। এই রঞ্জন ডাক্তারকে ডাকবো বলছো, তারই বা কি দরকার? আমি তো দিব্যি আছি, আর 2 দিন বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। আগে 104 জন নিয়েও অফিস কামাই দিতে চাইতে না, আর আজ শোনো একটা কথা, আজ থেকে তোমার এ ঘরে শোয়া বন্ধ। পাশের ঘরে ব্যবস্থা করেছি, দুপুর থেকেই ও ঘরে থাকবে তুমি। কিন্তু বাইরে জটলাটা কিসের? চাচা খানিকক্ষণ চুপ করে ধীরে ধীরে যা জানালো তার জন্য আমি আদৌ তৈরি ছিলাম না। ভুলু সহ পাড়ার মোট 3টে কুকুরকে কে বা কারা কুপিয়ে মেরে দিয়েছে। 3টে মৃত কুকুরের ক্ষতবিক্ষত শরীর পড়ে আছে ঠিক আমার জানালার সামনের রাস্তাটায়। রাস্তাটা রক্তে ভেসে যাচ্ছে। শিউরে উঠলাম আমি। ভুলুর যে মাথা খারাপ হয়ে গেছে তা নিয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই, কিন্তু তাই বলে এই ভয়ঙ্কর পরিণতি ওকে কে দিল? আর ওই অন্য 2টো কুকুর, এই নির্মম হত্যালীলা চালালো কে? একই সঙ্গে আরেকটা ভাবনা আমার সমস্ত সত্তাকে আতঙ্কগ্রস্ত করে তুলল। বোধহয় আজ 3 দিন হতে চলল বাড়ি ফেরেনি। ভয়ঙ্কর কোনো কল্পনায় আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। চোখ ঝাপসা হয়ে এলো। বোধহয় কোথায়? এই হত্যালীলার পর আজ 2 দিন কেটে গেছে। এই 2 দিনে আমার শরীর আরো ভেঙে পড়েছে। রঞ্জন ডাক্তারের কোনো ওষুধই কাজে লাগছে না। মইদুল চাচা গতকাল কোথা থেকে এক পীর বাবাকে ধরে এনেছিল। সে বেটা ঝাড়ফুঁক অনেক করল, গাদাখানিক টাকা নিয়েও চলে গেল। কিছুই কাজে লাগছে না, আর লাগবেই বা কি করে? আমার যা হয়েছে সেটা এই পৃথিবীর কোনো ডাক্তার বা এই সময়ের কোনো ওঝা পীরের পক্ষে ঠিক করা সম্ভব নয়। রঞ্জন ডাক্তার বলে গিয়েছে আজ রাতের মধ্যে অবস্থার উন্নতি না হলে নার্সিংহোমে পাঠাবে আমাকে। আমি কিন্তু বেশ বুঝে গেছি আমার হাতে আর বেশি সময় নেই। ব্যাপারটা খুলেই বলি, কুকুরগুলো যেদিন মারা গেল বা দারুণ আক্রোশে ওদের খুন করা হলো, সেদিন বোধাইয়ের জন্য দুশ্চিন্তায় অধীর হয়ে ড্রাইভারকে ফোন করে গাড়ি নিয়ে পাড়ায় বেরিয়ে পড়লাম আমি। এদিক সেদিক দেখতে লাগলাম যদি বুধাইকে দেখতে পাই।
কিন্তু না, কোথাও তাকে পেলাম না। শেষে একটা সময় হতাশ হয়ে একটা সিগারেট ধরানোর জন্য লাইটার খুঁজতে গিয়েই যেটা হাতে এলো সেটা লাইটার নয়, সেটা হলো সেই মিশরীয় অ্যান্টিক। অথচ লাইটারের বদলে এই বস্তুটি পকেটে পুড়েছি এমনটা ভাবারও কারণ নেই, কারণ লাইটারটিও পকেটেই আছে। তবে কি তাড়াহুড়োয় খেয়াল করিনি? তখন অবশ্য সেটাই মনে হয়েছিল। বাড়ি ফিরে অ্যান্টিকটাকে আলমারির লকারে তুলে তালা মেরে দিলাম। চাচার আদেশ মতো সেদিন পাশের রুমে শিফট করে গেলাম। মন খারাপ আর শরীরটা আরও খারাপ। সন্ধ্যায় রঞ্জন ডাক্তার এসে কিছু পরীক্ষা আর ওষুধ লিখে দিয়ে গেছে। অফিস থেকে কলিগরা খবর নেওয়া শুরু করেছে। এবার ঘন ঘন ফোন আসছে, কিন্তু সকলের সঙ্গে কথা বলার মতো দৈহিক ক্ষমতা আমার আর ছিল না। বন্ধু সুব্রতর সঙ্গে 2 মিনিট কথা বলেই মোবাইলটা রাখতে গিয়ে দেখি মিশরীয় অ্যান্টিকটা বিছানায় ঠিক আমার বালিশের পাশেই রাখা। চমকে উঠলাম। আমার পরিষ্কার মনে ছিল দুপুরবেলা বাড়ি ফিরে আমি নিজের হাতে এটাকে আলমারির লকারে তুলে দিয়েছিলাম। গলার সমস্ত জোর দিয়ে চেঁচালাম, মইদুল চাচা, মইদুল চাচা। কোনো সাড়া না পেয়ে খেয়াল হলো চাচা ওষুধ আনতে বড় রাস্তার দিকে গিয়েছে। গোটা বাড়িতে আমি একা। আবার সেই অনুভূতিটা শুরু হলো। কে বা কারা যেন আমাকে এক দৃষ্টে দেখে যাচ্ছে। হয়তো হয়তো ওই পর্দার আড়াল থেকেই। এক ঝটকায় পর্দাটা সরিয়ে দিলেই হয়তো দেখতে পাবো তাদেরকে। অথচ বিছানা ছেড়ে নড়বার ক্ষমতা নেই শরীরে। হঠাৎই মনে হলো আমার খাটের তলায় কেউ নেই তো। আমি যেন স্পষ্ট টের পাচ্ছি তার উপস্থিতি, কিন্তু তাকে দেখতে পাচ্ছি না। আমার সমগ্র অস্তিত্ব একটা প্রবল আকর্ষণ করছে ওই অ্যান্টিকটার প্রতি। কেন যেন মনে হলো ওই ধাতব পাতের নকশা তার বহু প্রাচীন রহস্যের হাতছানি দিয়ে ডাকছে আমাকে। মন্ত্রমুগ্ধের মতো হাতে তুলে নিলাম ওটা। চারকোনা পাতটার বর্ডার ধরে মিশরীয় ভাষায় কিছু লেখা আছে। এই বিষয়ে আমার জ্ঞান নেই বললেই চলে, কিন্তু আমার সঙ্গে সাংবাদিক মানুষদের পরিচিতি খুব একটা কম নয়। ল্যাপটপ বিছানাতেই ছিল। আর সময় নষ্ট না করে কয়েকটা ছবি তুলে মেল করলাম ভাষাবিদ বান্ধবী জোমানাকে। জোমানা শুধু যে ভাষাবিদ তাই নয়, সে নিজেই মিশরের নাগরিক। যদিও আপাতত সে আমেরিকায় আছে, বছর 4 হলো। আমার সঙ্গেও ওর ওখানেই পরিচয়। মেলের উত্তর অবশ্য সেই রাতে আসেনি। উত্তর এলো পরদিন দুপুরে। প্রচুর উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করে জোমানা যা লিখেছে তার মানে দাঁড়ায় এই যে প্রাচীন মিশরীয় ভাষায় লেখা এই লিপি এমন এক ভয়াবহ ঘটনার কথা লিখে গেছে যা জোমানা অনেক ছোটবেলাতেই গল্প হিসেবে শুনেছিল। কিন্তু আজ এই ছবি দেখে সে অত্যন্ত বিস্মিত, উত্তেজিত। কারণ এতদিন জোমানা এটাকে বাচ্চা ভোলানো গল্প হিসেবেই মানত। এই নিয়ে যে প্রাচীন ভাস্কর্য অবধি তৈরি হয়েছে তা ওর জানা ছিল না। একই সঙ্গে উদ্বেগের সঙ্গে সে জানিয়েছে যে এই লিপির কথা যদি সত্যি হয় তবে আমার জন্য তা অত্যন্ত ক্ষতিকর। আমি যেন মেল পাওয়ার সঙ্গে সঙ্গে ওই অ্যান্টিকটাকে ধ্বংস করে ফেলি অথবা দূরে কোথাও মাটি চাপা দিয়ে দিই। জোমানা জানায় একসময় কিছু বেঈমান কট্টরপন্থী শয়তানের আগমন ঘটে। ওদের নাম ছিল অ্যারেস্ট সাউল। এরা আকস্মিকভাবে দেবতাদের উপর আক্রমণ করে। দেবতাদের অনেকেই মারাত্মকভাবে আহত হয়, অনেকেই পালিয়ে নিজেদের বাঁচিয়ে নেয়। একসময় দেবতারা সঙ্গবদ্ধ হয়ে অ্যারেস্ট সাউলের উপর চড়াও হয়, কিন্তু অ্যারেস্ট সাউল হলো শয়তানের রূপ। তারা ছিল ধূর্ত। তারা জানতো দেবতারা সঙ্গবদ্ধভাবে তাদের উপর আক্রমণ করলে তাদের সঙ্গে তারা পেরে উঠবে না। তাই ওরা লোভ দেখিয়ে পালপিও, যেখানে মৃত্যুর দেবতা আনুবিসের জন্ম, সেখানকার কিছু মানুষকে ওদের পূজারি করে নেয়। জোমানার কথা অনুযায়ী মৃত্যুর দেবতা আনুবিসের উপাসনাকালে
আনুবিসের মতো সেজে যে পুরোহিতরা উপাসনা করতেন তাদের মধ্যে একজন অ্যারেস্ট সাউলের কাছে নিজেকে বিকিয়ে দেয় এবং উপাসনা চলাকালীন বিশ্বাসঘাতকতা করে আনুবিসের শক্তি হরণের চেষ্টা করে। কিন্তু তার সেই উদ্দেশ্য সফল হবার আগেই অন্য উপাসকদের হাতে এসে ধরা পড়ে। তখন বাকি উপাসকরা সম্মিলিতভাবে তাকে শাপ দেয় যে ইহলোক থেকে 100 লক্ষ আত্মাকে পরলোকে সুরক্ষিতভাবে নিয়ে যাওয়ার কাজ, যে কাজ আনুবিস করেন, সেটা করে যেতে হবে ওই বিশ্বাসঘাতককে, এবং সেটাও কারো সাহায্য ছাড়া। যতদিন না এই কোটা সম্পূর্ণ হবে ততদিন তার আত্মা আনুবিসের দাসত্ব করবে। এই বলে তারা সকলে মিলে সেই বিশ্বাসঘাতককে জীবন্ত অবস্থায় মমি করে সমাধি দেয়। সেই বিশ্বাসঘাতককে জীবন্ত সমাধি দেওয়ার সময় শেয়ালের মাথার মুখোশ সূচ সুতো দিয়ে সেলাই করে দেওয়া হয় তার চামড়ার সঙ্গে। কথিত আছে সেলাইয়ের সময় তার সেই অপার্থিব চিৎকার নাকি প্রতি 100 বছর অন্তর ফিরে ফিরে আসে, আর যে বা যাদের কানে সেই চিৎকার যায় তারা হয় মারা যায় নয়তো বদ্ধ উন্মাদ হয়ে যায়। জোমানা আরও জানিয়েছে যে সেই মিথ অনুযায়ী সেই বিশ্বাসঘাতকের জীবন্ত সমাধিতে রাখা বা ব্যবহার করা কোনো বস্তুর ওপর ভর করেই সেই আত্মা নিজের 100 লক্ষ আত্মাকে পরলোকের বিচার সভায় নিয়ে যাওয়ার কাজ করে চলে। আরও একটা কথা বলা হয় যে মৃত্যুর পরেও শয়তানের কবল থেকে ছাড়া না পেয়ে সেই বিশ্বাসঘাতক ছলে কৌশলে আত্মা সংগ্রহের কাজ করে, এমনকি সুস্থ মানুষকেও মেরে তার আত্মা নিয়ে পাড়ি জমায়। জমানের ধারণা আমার কাছে এসে পৌঁছানো সেই ধাতব পাত আসলে সেই বিশ্বাসঘাতকের সমাধির গায়ে আঁকা লিপিরই একটা খণ্ড মাত্র। অর্থাৎ মিথ অনুযায়ী শয়তানের কাছে বিক্রি হয়ে যাওয়া সেই বিশ্বাসঘাতক উপাসকের অভিশপ্ত আত্মা আজ এই মুহূর্তে আমার সঙ্গে আমারই ঘরে অপেক্ষারত আমারই বিদেহী আত্মার লোভে। সমস্ত জটগুলো পরিষ্কার হয়ে গেল জোমানার মেলটা পেয়ে। কোথাও কিচ্ছু নেই। হঠাৎ আমার এই প্রবল শারীরিক অসুস্থতা, স্যারের মৃত্যু, আমাকে এই উপহার দান, ঘরের মধ্যে অদ্ভুত গন্ধ, বোধাইয়ের অস্বাভাবিক আচরণ, বাড়ি না ফেরা, সবটার একটাই উত্তর, অভিশপ্ত মিশরীয় বিশ্বাসঘাতকের আত্মা। ভুলুর তীব্র আক্রোশের কারণটা এবার বুঝতে পারছি। আমি যা দেখতে পাইনি ভুলু সেটা সারা সময় দেখে গেছে। ঠিক খোদাই করা ছবির মতোই কোনো আধা মানুষ আধা শেয়ালের মূর্তি হয়তো সারা সময় উঁকি মেরে গেছে আমার ঘাড়ের পিছন থেকে। শেয়ালের প্রতি কুকুরের জন্মকালের আক্রোশই খেপিয়ে তুলেছিল ভুলুদের, আর সেটারই মূল্য দিতে হলো ওদের প্রাণ দিয়ে। আমি আজ শান্ত, আমিও বোধহয় অপেক্ষারত। গতকাল সারা দিনে 20-25 বারেরও বেশি এই বস্তুটাকে নিজের থেকে দূরে সরানোর চেষ্টা করেছি। কখনো জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কখনো ভেঙে ফেলার চেষ্টা করেছি, কখনো বা চাচা নিজে গিয়ে ওটা বড় খালের জলে ফেলে এসেছে। কিন্তু যতবারই আমি বালিশ তুলেছি ততবারই দেখেছি ওটা ওটা ঠিক আমার বালিশের তলায় সযত্নে রক্ষিত। আর একটা কথা, যতবার এটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি ততবার বুকের বাঁ দিকে অসম্ভব যন্ত্রণা হয়েছে, যেন কেউ শক্ত হাতে টেনে খুলে ফেলতে চাইছে আমার হৃদযন্ত্র। তাই একটা সময়ের পর ওটাকে ফেলে দেওয়ার কথা মাথা থেকে সরিয়ে ফেললাম। বুকের যন্ত্রণা সহ্যের বাইরে চলে গেছে। এমন যেন মনে হচ্ছে এটাকে সরাতে গেলে এবার হয়তো বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসবে আমার হৃৎপিণ্ডটা। আজ প্রায় সারাটা সময় অবসন্নের মতো কেটেছে। ডক্টর রঞ্জন এসে একটা ইঞ্জেকশন দিয়ে গেছে। আজ রাতটা দেখেই নাকি কাল নার্সিংহোমে নিয়ে যাবে। স্যারের কথা খুব মনে পড়ছে। ওইভাবে 1 মাসের মধ্যে ওর শরীর ভেঙে পড়ার রহস্যটা আজ আর আমার কাছে রহস্য নয়।
শক্ত হাতে আমাকে এই অ্যান্টিকটা দেওয়ার কারণটাও মোটামুটি বুঝে গিয়েছি। মৃত্যুর মুখে থাকা দুর্বল মানুষটা কি করে অবলীলায় উঠে বসে লোহার মতো শক্ত করে আমার হাত ধরে জিনিসটা আমায় দিয়েছিলেন, তা আর আজ আমায় অবাক করে না। হৃদয়ের যুগ তো প্রবল ছিল, তাই সেই বিশ্বাসঘাতক উপাসক স্যারের থেকে আমার কাছে এইভাবে পৌঁছেছিল। আমি নিশ্চিত যতক্ষণ আমি একা থাকবো ততক্ষণ ও আমার কিচ্ছু করবে না, কারণ আমাকে নিজের হাতে হৃদয়ের যোগ থাকা কারো কাছেই পৌঁছে দিতে হবে এই অভিশাপকে। তার আগে ও আমায় মারবে না কিছুতেই। তাই আজ আমি সারাদিন মইদুল চাচাকে ঘরে ঢুকতে দিইনি। অনেক অপমান করেছি, কারণ বারবার শুনতে পেয়েছি আমার মাথার ভিতরে কেউ বারবার যেন বলছে মইদুল চাচার হাতে যেন এই প্রাচীন অভিশাপটা তুলে দিই। কিন্তু না 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 না, মনের জোর আমার এখনো শেষ হয়ে যায়নি। আর আর কতক্ষণ নিজের মস্তিষ্কের ওপর নিজের আধিপত্য রাখতে পারবো জানি না। আপ্রাণ চেষ্টা করে চলেছি, কিন্তু ক্রমশ শরীরটা যেন নিস্তেজ হয়ে আসছে। আজই হয়তো আমার শেষ দিন। বাইরে মনে হয় বেশ ঝড় উঠেছে। প্রচণ্ড একটা বাজের শব্দে চমকে উঠলাম, আর তার সঙ্গে সঙ্গে কারেন্টটাও চলে গেল। চারিদিকটা নিকষ অন্ধকারে ঢেকে যেতেই দরজায় একটা হালকা শব্দ হলো। সঙ্গে সঙ্গেই একটা গন্ধ নাকে এলো। সেই গন্ধটা বহু পুরনো উগ্র সোঁদা গন্ধের সঙ্গে রাসায়নিকের মিশ্রণ। আমি সামান্য হাসলাম। অপেক্ষা তবে শেষ হলো। হাজার হাজার বছরের পুরনো জীবন্ত সমাধিপ্রাপ্ত মমির অভিশপ্ত আত্মা আজ আমার চোখে ধরা দেবে। আমিও কি ভেবেছিলাম আমার মৃত্যু এত অনন্য সাধারণ হবে? ইহলোক পরলোকের দরজা এখন উদ্ঘাটিত হবে আমার সামনে। আমার সমস্ত ইন্দ্রিয় দিয়ে আমি অনুভব করতে চলেছি সেই মৃত্যুদূতকে। ঘন ঘন বাজ পড়ছে, সেই আবছা আলোর দুটিতে অস্পষ্ট অবয়বটা চোখে পড়ল। এই তো এই তো এই তো এগিয়ে আসছে দীর্ঘদেহী মানুষের অবয়বটা, যার মুখটা স্পষ্ট দেখতে পেলাম এবার। মিশরের রহস্যময় মমি, শিয়ালের মাথা আর মানুষের শরীর এবার এবার ক্রমশ দম বন্ধ হয়ে আসছে। সারা শরীর শিথিল হয়ে আসছে। চোখগুলো মনে হচ্ছে ঠিকরে বেরিয়ে যাবে। তার তার হিম শীতল নিঃশ্বাস এসে পড়ছে আমার মুখের উপর। এই কি তাহলে মৃত্যুর ছোঁয়া? ক্রমশ ক্রমশ জ্ঞান লোপ পেতে চলল। আচ্ছা, দেখলাম মইদুল চাচা মোমবাতি জ্বালিয়ে আমার ঘরে ঢুকছে, আর আমিও আমার হাতটা শটান বাড়িয়ে দিয়েছি চাচার দিকে। আমার সেই হাতে মোমের আলোয় ঝলমলিয়ে উঠল রূপোর পাতের সেই অভিশপ্ত ভাস্কর্য। আমি আপ্রাণ চেষ্টা করছি আমার হাতটা সরিয়ে নিতে, কিন্তু কিন্তু এ যেন আর আমার হাত নয়, এ যেন অন্য কারো হুকুম পালন করছে। মইদুল চাচা কিচ্ছু দেখতে পাচ্ছে না, ঠিক যেমন স্যারের সামনে দাঁড়িয়ে আমিও আর অন্য কিছুই দেখতে পাইনি। আজও ঠিক তেমনি চাচা আমাকে ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না। ক্রমশ আমার সমস্ত চেতনা লোপ পাচ্ছে, চোখ বুজে আসছে। বুকের ব্যথাটা এত বেড়েছে, যন্ত্রণায় চিৎকার করতে ইচ্ছা হচ্ছে, অথচ আমার জিভ সরছে না এক ফোঁটা। তারই মধ্যে হঠাৎ দেখলাম কোথা থেকে একটা বিকট শব্দ করে একটা সাদা বল গড়িয়ে এসে নিখুঁত লক্ষ্যে লাফিয়ে পড়ল সেই ভয়াল মূর্তির মুখের উপর।
আর সঙ্গে সঙ্গেই এক অমানুষিক জাম্পব চিৎকার করে উঠল আধো আবছায়ায় গড়া সেই রহস্যময় মূর্তি। সেই পৈশাচিক চিৎকার আমার সমস্ত চেতনাকে গ্রাস করল, যেন নরকের শত শত পিশাচ পৃথিবীর দখল নেবে বলে একসঙ্গে তীব্র আক্রোশে উন্মত্ত হয়ে উঠেছে। বোধাই, আমি ফিসফিসিয়ে বললাম, বোধাই, আমার বোধাই। আমার সামনে তখন শুধুই একটা কালো ধোয়ার কুণ্ডলি পাক খাচ্ছে। আমি আমি জ্ঞান হারালাম। জ্ঞান ফেরার পর চোখ মেলতেই বুঝলাম আমি হাসপাতালে, স্যালাইন চলছে। আমাকে চোখ মেলতে দেখে নার্স বললেন, তাও না একদিন পর জ্ঞান ফিরল আপনার। আমি চাই ডাক্তারবাবুকে গিয়ে খবর দিই বরং। আপনি রেস্ট নিন, উঠবেন না। ডাক্তারবাবু আসার আগেই একরকম জোর করে ঘরে ঢুকে পড়ল মইদুল চাচা। সম্ভবত কেবিনের পাশেই অপেক্ষা করছিল। নার্সের কথা কানে যেতেই আর বাইরে থাকতে পারেনি। দৌড়ে এসে আমার হাত ধরে কাঁদতে লাগলো চাচা। চাচার পিছনে পিছনে আর একজন ঢুকে পড়েছে, জোমান। আমার মেল পেয়েই এদেশের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিল বোধহয়। কিন্তু জোমানের সঙ্গে কথা বলার থেকেও বেশি দরকারি কথা আছে মইদুল চাচার সঙ্গে। জিজ্ঞাসা করলাম, বোধাই কোথায়? সেই ব্যাটা দিব্যি আছে, খাচ্ছে, ঘুমোচ্ছে, সব করছে। তুমি বাড়ি চলো বাপ, তুমি বাড়ি চলো। ততক্ষণে ডাক্তার এসে গিয়েছেন। মইদুল চাচা সহ জোমানকে কেবিনের বাইরে পাঠিয়ে ডাক্তারবাবু আমায় জানালেন যে আমি সম্পূর্ণ সুস্থ। আজ পর্যবেক্ষণে রেখে আগামীকাল সকালেই আমার ছুটি। অতএব এত অধীর হওয়ার কিছুই ঘটেনি। প্রবল উৎকণ্ঠায় দিনটা কাটল। সেদিনের ঘটনার কি ঘটল আর কিভাবে, সেটা আমার কাছে একেবারেই স্পষ্ট নয়। পরদিন বাড়ি ফিরতেই দেখি জোমান বুধাইকে কোলে নিয়ে আদর করছে। আমি ঘরে ঢুকতেই বুধাই লাফ দিয়ে আমার কাছে চলে এলো। ওকে বুকের মধ্যে জড়িয়েই জোমানকে সেদিনের ঘটনার বর্ণনা দিলাম, যতটা যা মনে ছিল। সবটা বলে জোমানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে জোমান এসে আমার পাশে বসল। তারপর ইংরেজি, রুশ আর বাংলা মিশিয়ে যা বলল, তার বাংলা করলে অনেকটা এরকম দাঁড়াবে। পুরো ঘটনাটা তোমার থেকে শুনবো বন্ধু, কিন্তু যা বুঝলাম সেই রাতে তোমার বেড়ালটি তোমায় বাঁচিয়ে দিয়েছে। তুমি নিশ্চয়ই জানো আমার জন্মভূমি অর্থাৎ মিশরে বেড়ালকে দেবী রূপে পুজো করা হয়। মাফতেত হচ্ছেন মিশরীয় পুরাণের প্রথম কোনো বিড়াল গোত্রীয় দেবী। দেবী মাফতেত মূলত ন্যায় বিচার এবং অপরাধ অনুযায়ী উপযুক্ত শাস্তি প্রদানের দেবী। মিশরীয় পুরাণে দেবী মাফতেত কর্তৃক অপরাধীদের দেয়া এই শাস্তি বেশিরভাগ সময়েই মৃত্যুদণ্ড হতে দেখা যায়। তাদের বিশ্বাস ছিল এই দেবী কঠোর শাস্তি প্রদানের মাধ্যমে অন্যায়কারীর হাত থেকে নিরীহদের উদ্ধার করবেন। তোমার বেড়ালটির আক্রমণ সেই রাতে ওই অভিশপ্ত বিশ্বাসঘাতকের আত্মাকে ধ্বংস করেছে বলেই আমার বিশ্বাস। যদি তা নাও হয় তাহলেও তোমার কাছে সে আর আসবে না। তার কারণ কি জানো? তার কারণ প্রাপ্ত অভিশাপ অনুযায়ী নিরুপদ্রব নির্বিঘ্ন আত্মা সংগ্রহ করায় তার বাধা ইতিমধ্যেই পড়ে গেছে। সবটা বলে জোমান একটা মিষ্টি হেসে আমার হাতটা চেপে ধরল, বলল, I was afraid of losing you, কুন্তল। আমিও হাসলাম। অনেকদিন পর আবার সবকিছু সুন্দর লাগছে। সবচেয়ে বেশি সুন্দর লাগছে আমার মিশরীয় বান্ধবীর চোখ দুটো। ওই অ্যান্টিক পিসটাকে তারপর আর গোটা বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যায়নি। বলা বাহুল্য, তার জন্য আমি মোটেই দুঃখিত নই। এতক্ষণ তোমরা শুনলে লেখিকা অর্পিতা অরণ্যানী চ্যাটার্জির কাহিনী মিশরীয় আতঙ্ক।
আমাদের কাজ যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আমাদের সমস্ত গল্পের আপডেট পেতে আমাদের ফলো করতে পারো ফেসবুকে। আমাদের ফেসবুক পেজের লিংক আমরা দিয়ে দেব গল্পের ডেসক্রিপশন বক্সে। তাহলে দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার আরও একটা নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। শুভরাত্রি।